প্রথমেই বলি যে ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, দাদাভাইয়ের নাম হচ্ছে রহিম। তো দাদাভাই আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা। তিনি বলেছেন আমাদের চ্যানেলের প্রতিটি ঘটনা উনি এবং ওনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য কিন্তু খেতে বসে শোনেন। ওনাদের ভীষণ ভালো লাগে। তো দাদাভাই তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের এই ঘটনাটি দাদাভাইয়ের পরিবারে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা 2021 সালে ঘটে গিয়েছিল। তো দাদাভাই এখানে কোথা থেকে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সেটা হাইড রাখতে বলেছেন, তো যে কারণে আমরা ওটা বলছি না। তো যাই হোক, আজকের ঘটনার ইন্ট্রো আমি বেশি দেব না, কারণ তোমরা থাম্বনেল দেখেই হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো যে আজকের ঘটনাটি ঠিক কতটা ইন্টারেস্টিং এবং কতটা ক্রিপি হতে চলেছে। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 141। দাদাভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটি যখনকার, তখন সালটা হচ্ছে 2021। আমাদের গোটা দেশ জুড়ে তখন করোনার প্রকোপ কিন্তু একদম রমরমিয়ে চলছে। প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে, যেটা আমরা অনেকেই কিন্তু শুনছিলাম। তবে আমাদের গ্রামে কিন্তু এরকম কিছু খবর আমরা কোনোদিন পাইনি, মানে এরকম যে করোনায় কেউ এফেক্টেড হচ্ছে বা করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাচ্ছে, এরকম খবর কিন্তু আমরা সচরাচর এরকম শুনতে পেতাম না, বিশেষ করে আমাদের গ্রাম বা আমাদের আশেপাশের গ্রামগুলোয়। তার কারণ হলো আমাদের গ্রামে সেরকম বাইরে থেকে কেউ আসতোও না, কিন্তু ওই 2021-এ যখন লকডাউনটা একটু আলগা হয়, মানে যখন আর কি সমস্ত কিছু একটু একটু খুলে যায়, তখন বাইরে যারা আর কি আমাদের গ্রামের লোকজন কাজের সূত্রে আটকে ছিল দীর্ঘদিন ধরে, বলতে পারে যে বেশ কয়েক মাস ধরে যারা আর কি আটকে ছিল, তারা এক এক করে কিন্তু তখন গ্রামে ফিরতে থাকে। তো দাদাভাই বলছে যে এরপর বেশ কিছুদিনের মধ্যেই আমরা এরকম কানাঘুষো শুনতে পেতাম যে আমাদের গ্রামে বা আমাদের যে সমস্ত আশেপাশের গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের কিছু মানুষ কিন্তু করোনায় এফেক্টেড হচ্ছেন। তো যে কারণে আমরা বেশ সতর্কই থাকতাম বলতে পারো। আচ্ছা, আমাদের পরিবারে আমি, আমার বাবা মা, আমার স্ত্রী আর আমার 2 মেয়ে, মোট 6 জন সদস্য আমরা কিন্তু ছিলাম। এবং বেশ আমাদের কিন্তু সুখী পরিবার ছিল। আর আমি মুদিখানার দোকানে দোকানে যে সমস্ত যে প্যাকিং সিস্টেমের যে জিনিসগুলো হয় সেগুলো আমি কিন্তু সাইকেলে করে করে নিয়ে গিয়ে সাপ্লাই দিতাম। এছাড়াও আমাদের জমি জমাও প্রচুর ছিল। তো যে কারণে বলতে পারো যে আমাদের কিন্তু বেশ সচ্ছলই পরিবার। আর আমার বাবা সেরকম কোনো কাজকর্ম করতে পারতেন না, কারণ ওনার বয়স হয়েছিল বলে উনি সেরকম কোনো ভারী কাজ করতেন না। তো মানে আমাদের পরিবারের মধ্যে কিন্তু আর্নিং মেম্বার বলতে আমি একাই। এবার এই যে করোনা যখন স্টার্ট হয় তখন তো সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো যে কারণে আমি যে কাজটা করতাম সেটাও কিন্তু আমার তখন বন্ধ হয়েছিল। তো যাই হোক, এবার সবাই আমরা তখন বাড়িতেই। এবার এর মধ্যে কিন্তু আমরা প্রায়ই শুনছিলাম যে আমাদের আশেপাশের গ্রামে বা আমাদের গ্রামেও কিন্তু এরকম দু একটা মানে করোনাতে এফেক্টেড হচ্ছিলেন, এবং সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যারা আর কি একটু এজেড, মানে যারা একটু বয়স্ক মানুষ, তাদের সাথেই কিন্তু এই জিনিসটা ঘটছিল। তো এবার আমাদের বাড়িতে বয়স্ক বলতে আমার বাবা মা ছিলেন, তো যে কারণে ওনাদেরকে একটু সাবধানে আমরা রাখছিলাম। তো যাই হোক, এবার আমাদের এই যে ভালো দিন যেভাবে আমাদের চলছিল বা আমাদের এই যে একটা সুখী পরিবার, এই দিনটা কিন্তু আমাদের খুব বেশি দিন চলে না। তার কারণ মানে একদিন ওরকম সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা দেখি যে বাবার এরকম জ্বর এবং সর্দি কাশি, মানে হঠাৎ করেই সকালবেলায় পরের দিন। তো এবার এটা দেখার পর তো আমাদের ন্যাচারালি এবার চারিদিকে যেরকম একটা আমরা শুনছি, তো তখন প্রচণ্ডই ভয় লাগে যে বাবার এরকম হলো। তো যে কারণে এবার বাবাকে তখন মানে প্রাথমিক যেরকমভাবে হয় যে প্যারাসিটামল এনে দেওয়া বা যা যাবতীয় ওষুধ, তো সেগুলো কিন্তু আমরা এনে দিই।
এবার এনে দেওয়ার পর বাবা সেগুলো খায় ঠিকই, কিন্তু কোনোভাবেই কিন্তু বাবার জ্বর কমছিল না, বা ওই যে সর্দি কাশির যে ব্যাপারটা এটাও কিন্তু কমছিল না। তো যে কারণে আমরা বাবাকে অনেকবার বলি যে হসপিটালে ভর্তি হওয়ার জন্য, কিন্তু বাবা কোনোভাবেই সেই হসপিটালে ভর্তি হতে চাইছিলেন না। মানে উনি একটা প্যানিক করছিলেন। আর তখনকার হসপিটালের অবস্থাগুলো কীরকম সেটা তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তো যে কারণে কিন্তু উনি আরও এই বিষয়টায় ভয় পাচ্ছিলেন। তো এই রকম করতে করতে মানে যেদিন আর কি আমার বাবা এক্সপায়ার করেন, দাদাভাই বলছে যেদিন এক্সপায়ার করে যান তার বিগত 3 দিন আগে থেকে কিন্তু মানে তিনি 1 চামচ জল বলেও খাননি। মানে তিনি কিছুই খাচ্ছিলেন না, মানে ওনাকে কিছু খাওয়াতে গেলে উনি কিন্তু উল্টে রিয়্যাক্ট করছিলেন এরকম টাইপের। তো আমাদের গ্রামেরই পরিচিত একজন ডক্টর ছিলেন, তো ওনাকে এনে বাবার চিকিৎসা করানো হয়। উনি যা ওষুধপত্রগুলো দিয়েছিলেন সেগুলোও কিন্তু উনি খাচ্ছিলেন না। তো এই করতে করতে মানে যেদিন উনি এক্সপায়ার করবেন সন্ধেবেলাতে, সেদিন বিকেল থেকে কিন্তু বাবার শ্বাসকষ্ট শুরু হয়। তো এবার শ্বাসকষ্ট যখন শুরু হয়েছে, তো তখন আমরা এটাই ডিসাইড করি যে ওনাকে আর কোনোভাবেই বাড়িতে রাখা যাবে না, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত কিছু যখন জোগাড়যন্ত্র করতে আমরা শুরু করি, তো তার মধ্যেই কিন্তু মানে ওই আধ ঘন্টার মধ্যে কিন্তু উনি এক্সপায়ার করে যান। এবার দাদাভাই বলছে তখন এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন, তার মধ্যে কিন্তু যারা আর কি পাড়া প্রতিবেশী বা আমাদের পাশে আমাদের অনেক আত্মীয়ও ছিল, তো তাদেরকেও কিন্তু খুব একটা আমরা মানে তাদের হেল্প আমরা খুব একটা পাইনি। তার কারণ হচ্ছে সবার মধ্যে এই কথাটা রটে গিয়েছিল যে বাবার কিন্তু করোনাতে মানে বাবা আর কি করোনায় আক্রান্ত হয়েছেন। তো যে কারণে কিন্তু বলতে পারো মানে ওরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমাকে কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট একা হাতেই করতে হচ্ছিল। এবার উনি যখন মারা গিয়েছেন, তো তখন এই কথাটা যখন মানে একে অপরের কাছ থেকে সবাই যখন জানতে পারে, আর সত্যি কথা বলতে আমাদের গ্রামের মধ্যে কিন্তু বাবার বেশ ভালোই নাম ডাক ছিল, মানে সবাই এক কথায় মানে ভালো মানুষ বলতে আমার বাবাকে কিন্তু চিনতেন। তো এবার এই কথাটা যখন স্প্রেড হয়, তো আমরা ভেবেছিলাম যে হয়তো গ্রামের আরও যারা আর কি রয়েছেন প্রত্যেকেই আসবেন, কিন্তু সেরকম কোনো মানুষ আমাদের বাড়িতে আসেন না, বিশেষ করে যে কারণটা হচ্ছে করোনার জন্য। তো কয়েকটা বাড়ি থেকে যে সমস্ত পুরুষ সদস্যরা ছিলেন তারাই শুধুমাত্র আসেন, মানে মহিলা সদস্যরা আসেন না। তার কারণ হচ্ছে বাড়িতে বাচ্চারা ছিল। তো সমস্ত কিছু একটা মানে প্রত্যেকের মনেই যেহেতু একটা এই রোগটাকে নিয়ে ভয় ছিল, তো যে কারণে বলতে পারো যে খুব একটা লোকজন আসে না। আর আত্মীয় বলতে আমাদের পাশে আমার কাকুরা ছিলেন, তো তারা প্রত্যেকেই আসে। আর দূরে দূরে যারা আত্মীয়রা থাকতেন, এবার এরকম সিচুয়েশনে তাদের পক্ষে তো আসা সম্ভব নয়। তো সবাই মিলে বলতে পারো মানে খুবই অল্প সংখ্যক সদস্য নিয়েই মানে সেই যে বাবার জানাজার কাজ এবং দাফনের কাজ সেগুলো সমস্ত কিছুই করা হয়। এবং ওই ডেড বডি নিয়ে আমি এবং আমার কাকুর ছেলেরা আমরাই গিয়েছিলাম, কারণ পাড়া প্রতিবেশী কেউই ওই ডেড বডি ছুতে চাইছিল না। তো যাই হোক, এবার সমস্ত কাজকর্ম মানে বাবাকে দাফন করা পর্যন্ত মানে সমস্ত কাজকর্ম করতে করতে মোটামুটি ওই রাত্রি 11টা 11:30 এরকম বেজে যায়। তো তারপর তো যে যার মতো আমরা বাড়ি চলে আসি। এবার বাড়ি যখন এসেছি, দাদাভাই বলছে ওই কয়েক মুহূর্তের মধ্যে গোটা বাড়ি যেন একদম কেমন যেন থম মেরে যায়, মানে চারিদিকটা একদম পুরো নিশ্চুপ হয়ে আছে। আর তার মধ্যে আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে। এবার বাড়ির মধ্যে তো সেরকম কোনো লোকজন আর নেই, মানে যে যার মতো নিজের নিজের বাড়ি চলে গেছে। আমরা ওই 5 জনই রয়েছি। আর মাকে তো তখন কোনোভাবেই সামলানো যাচ্ছে না, কারণ মা ভীষণভাবেই ভেঙে পড়েছিলেন। এবার অত রাত্রিতে যখন আমরা বাড়ি ফিরে এসেছি, তো কারোর তো রাত্রিবেলার ঘুম হবে না ঠিকই, কিন্তু এবার সবাই মিলে একটু বসে যাতে বিশ্রাম নেওয়া যায়, তো সেই জন্য আমার যে ছোট মেয়ে ছিল, তো ওর নাম হচ্ছে নাসরিন। তো ওকে তখন আমি বলি যে তুই তাহলে তোর ঠাকুমার কাছে গিয়ে শো, কারণ মা এমনিতেই প্রচুর কান্নাকাটি করছিলেন। তো যে কারণে মাকে তো আর ওইভাবে একা রাখা যায় না, তো সেই জন্য আমার ছোট মেয়েটাকে বলি যে তুই তোর ঠাকুমার কাছে গিয়ে আজকে রাত্রিবেলায় থাক। আর এমনিতেই আমার মা আমার ছোট মেয়েকে একটু বেশি ভালোবাসতেন, তো যে কারণে ও থাকলে মায়ের একটু মনটা ভালোও লাগবে। তো এই ভেবে কিন্তু আমার ছোট মেয়ে নাসরিনকে আমার মায়ের কাছে রাত্রিবেলায় শুতে পাঠাই। এবার দাদাভাই বলছে আমার ওয়াইফ এবং আমার বড় মেয়ে এবং আমরা 3জন মিলে আমাদের রুমেই আছি। আর মায়ের কাছে কিন্তু আমার ছোট মেয়ে নাসরিন আছে। তো এবার কারোরই তো রাত্রিবেলায় ঘুম হচ্ছে না, কারণ এরকম একটা ঘটনা সদ্য সদ্য ঘটে গিয়েছে। আমরা সবাই কিন্তু জেগেই আছি এবং শুয়ে শুয়ে আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনে কিন্তু কথা বলছিলাম। তো তখন বেশ অনেকটাই রাত্রি, আর আমার বড় মেয়ে আমাদের কাছে শুয়েছিল, ও কিন্তু ঘুমিয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ পর তখন বেশ অনেকটাই রাত, ঠিক এমন সময়তে পাশের ঘরেই যেহেতু মাদের ঘর, তো ওই পাশের ঘর থেকে কিন্তু মায়ের বিকট জোরে একটা চিৎকার। এবার আমরা এমনিতেই একটা আতঙ্কে ছিলাম, কারণ এরকম ভাবে করোনায় এফেক্টেড হয়ে বাবা মারা গেলেন, তো এবার আমাদেরকে তো আরো সতর্ক হয়ে থাকতে হবে। তো এইসব কথাই আর কি আমরা আলোচনা করছিলাম। ঠিক এমন সময়তে মায়ের এত জোরে একটা চিৎকার, এবার আমরা কিন্তু রীতিমতো একদম থতমত খেয়ে গেছি যে কি ব্যাপার হলো, মা এত রাত্রিবেলা এরকম করে চিৎকার করলেন কেন।
তো এই ভেবে কিন্তু দাদাভাই বলছে আমি এবং আমার ওয়াইফ আমরা কিন্তু একদম ছুটে মাদের ঘরে যাই। এবার যে মুহূর্তে আমরা মায়ের ঘরে ঢুকেছি, আমরা ঢুকে যে দৃশ্যটা দেখেছি, দাদাভাই বলছে এরকম কিছু দেখবো বলে কিন্তু আমরা কখনোই ভাবিনি, বা এটা কিন্তু আমরা কখনো ধারণাও করিনি। আমরা গিয়ে দেখছি, এবার আমাদের বাড়িটা ছিল হচ্ছে একতলা। তো আমাদের প্রতিটা ঘরেই, মানে আমাদের যেটা বাড়ির ব্যাক সাইড, সেই দিকে মানে খাটের লাগোয়া একটা করে আমাদের জানলা ছিল। সেই জানলাগুলো, যেহেতু আমাদের একটু পুরোনো প্যাটার্নের বাড়ি, তো আমাদের জানলাগুলো কিন্তু দুটো স্টেপের ছিল। এরকম কিন্তু অনেক পুরোনো বাড়িতে আমরা দেখতে পাবো যে ওই শিকের জানলা, মানে শিক পোতা থাকতো এবং মাঝখানটা করে একটা পাটাতন, এবং তার উপরেও কিন্তু এরকম লম্বা লম্বা শিক পোতা, আর দুটো করে পাল্লা সিস্টেমের জানলা। তো সেই যে একটা কাঠের পাটাতন যেটা ওরকম মিডিল পোর্শনে ছিল, সেখানটা করে আমার ছোট মেয়ে কিন্তু চেপে দাঁড়িয়ে আছে। আর ওর বয়স তখন ওই 4-5 বছর হবে, মানে একদমই বাচ্চা মেয়ে বলা যায়। তো এত রাত্রিবেলায় ও যে ওখানটা করে দাঁড়িয়ে আছে, এবং ওর মুখটা কিন্তু বাড়ির ব্যাক সাইডের দিকে, এবং ওই দিকে পেছনটা করে বেশ কিছুটা জায়গা জুড়ে আর কি বাঁশঝাড়। তো সেই দিকে আমার ছোট মেয়ে নাসরিন ওরকম ডান হাতটাকে বার করে ওই দিকে দাঁড়িয়ে কিন্তু খিলখিল করে হাসছে। এবার আমি এবং আমার ওয়াইফ আমরা যখন ঢুকেছি ঘরের মধ্যে, আমরা ঢুকেই কিন্তু প্রথমে এই দৃশ্যটা দেখি। এবার এটা দেখার পর আমরা মাকে কি জিজ্ঞাসা করব, মানে আমরাই তো রীতিমতো একদম থতমত খেয়ে গেছি যে এরকম কেন করছে। তো তখন দাদাভাই বলছে আমি কিন্তু প্রথমেই আমার ছোট মেয়েকে ডাকি যে এই নাসরিন, তুমি ওখানে কি করছো, তুমি ওখান থেকে নেমে এসো। এবার আমাদের কথাতে মনে হলো যেন নাসরিন কোনো রকম কোনো কর্ণপাতই করলো না। ও ওর মতো কিন্তু ওরকম ডান হাতটাকে বার করে বাইরের দিকে তাকিয়ে কন্টিনিউয়াসলি হেসে যাচ্ছে, এবং যেটা ওকে দেখে মনে হচ্ছে যে ও যেন বাইরে কিছু একটা দেখছে বা কাউকে হয়তো দেখে ও কিন্তু হাসছে। এবার এই জিনিসটা যখন হয়, যখন দেখি যে মানে ওকে ডেকেও কোনো সাড়া আমরা পাচ্ছি না, তো দাদাভাই বলছে আমি তখন কিন্তু ছুটে গিয়ে নাসরিনকে ওখান থেকে নামানোর চেষ্টা করি। এবং যে মুহূর্তে ওর গায়ে আমি হাত দিয়েছি, দাদাভাই বলছে সঙ্গে সঙ্গে আমার মেয়ে কিন্তু সেন্সলেস হয়ে আমার কোলের মধ্যে পড়ে যায়, এবং ওর গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি মানে ওর গা কিন্তু একদম রীতিমতো জ্বরে পুড়ে যাচ্ছে। তো এরকম যখন কন্ডিশন হয়, এবার আমরা তো তখন ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার হলো, এরকম কেন হলো। তো তখন যাই হোক কোনো মতে আমার মেয়েকে ধরে নিয়ে গিয়ে বিছানায় শোয়ানো হয়, এবং ওর মাথায় কিন্তু আমার ওয়াইফ তখন জলপটি দিচ্ছে, আর তখন ও মানে রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। এবার একেই আমরা একটা প্যানিক করছিলাম যে আমাদের কারোর যাতে এরকম কোনো শরীর খারাপ না হয়, তার মধ্যে এরকম হতে না হতেই মানে সদ্য সদ্য আজকে বাবাকে এরকম কবর দিয়ে এসেছি, তার মধ্যেই আজকে মেয়ের এরকম ধুম জ্বর। তো সবার মধ্যেই কিন্তু তখন একটা টেনশন কাজ করছে। এবার দাদাভাই বলছে আমি তখন আমার মাকে জিজ্ঞাসা করি যে এরকম কি করে হলো, মানে তুমি আর নাসরিন তোমরা তো শুয়েছিলে, তো এরকম ঘটনা কি করে ঘটলো। তো তখন দাদাভাই বলছে আমার মা আমাকে বলে যে আমি তো একটা সাইড করে আমি ঘুরে শুয়েছিলাম, তো হঠাৎ করে আমি কিন্তু পেছন থেকে শুনতে পাই যে নাসরিন কিন্তু ওরকম খিলখিল করে হাসছে, মানে ওর হাসির শব্দ শুনে আমি যে মুহূর্তে আর কি পেছন ঘুরে তাকিয়েছি, আমি কিন্তু এরকম একটা দৃশ্য দেখি। এবং সেই মুহূর্তে মানে ওই দৃশ্যটা দেখার পর আমিও তখন রীতিমতো একদম থতমত খেয়ে গেছি যে এত রাত্রিবেলায় জানলার উপরে চেপে নাসরিন ওরকম করে হাত বার করে কার দিকে তাকিয়ে হাসছে। তো অনেকবার ওকে কিন্তু আমি ডেকে নিচে নামানোর চেষ্টা করি, কিন্তু ও আমার কোনো কথাই যেন শোনে না। তো এরকম বেশ কয়েকবার হওয়ার পর যখন ওর গায়ে হাত দিয়ে আমি ডাকতে যাই, ও আমাকে এত জোরে ধাক্কা মারে, দাদাভাই বলছে আমার মা কিন্তু তখনই ওই মানে অত জোরে চিৎকারটা করেছিল, এবং সেই চিৎকার শুনেই আর কি আমরা যাই। তো এই পুরো বিষয়টা শোনার পর আমাদের কিন্তু বেশ অবাক লাগে যে এরকম ঘটনা কেন ঘটলো। তো যাই হোক, এবার তখন কিন্তু মেয়ের মারাত্মক পরিমাণে শরীরে জ্বর। তো এবার আমরা তখন সকাল হওয়ার অপেক্ষা করছি যে পরের দিন সকাল হলে তারপর মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো যাই হোক, এবার সারা রাত তো কারোরই কোনো ঘুম নেই, সবাই আমরা জেগেই আছি। তো এই করতে করতে যখন সকাল হয়েছে, দাদাভাই বলছে ওই যে গতকাল রাত্রিবেলায় আমার মেয়ের যে গোটা শরীরে এত ধুম জ্বর ছিল, সকাল হতে হতেই কিন্তু মেয়ে একদম পুরোপুরিভাবে সুস্থ। মানে ওর যে কালকে রাত্রে এত শরীর খারাপ হয়েছিল বা ও যে এরকম কিছু অ্যাক্টিভিটিস করেছিল, সেটা কিন্তু ওকে দেখে মনেই হচ্ছে না। এবার এই জিনিসটা তো আমাদের বেশ অদ্ভুত লাগে, বিশেষ করে আমার মা কিন্তু এই বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করেছিলেন, কারণ তারা একটু আগেকার দিনের মানুষ, তো এই সব বিষয় কিন্তু তারা খুব সহজেই বুঝতে পারতেন। তো তিনি সেই মুহূর্তে বা সেই দিন কোনো কিছু বলেননি ঠিকই। তো যাই হোক, এবার পরের দিন যখন মেয়ে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়, তো তখন তাকে কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি কালকে রাত্রিবেলাতে ওরকম জানলায় উঠে কার সাথে কথা বলছিলে বা কাকে দেখে হাসছিলে। তো আমার মেয়ে তো তখন একদমই ছোট, মানে 4-5 বছরের মেয়ে, মানে একদম বাচ্চা মেয়ে। তো ও যে কথাটা বলে সেটা শুনে কিন্তু আমরা তখন আরো অবাক হয়ে যাই। ও বলছে
যে আমি শুয়েছিলাম, তো জানলার বাইরে থেকে আমাকে দাদু ডাকছিল। দাদু আমাকে বারবার বলছিল যে নাসরিন দিদিভাই তুমি বাইরে এসো, আমার সাথে কথা বলো। তো এইটা শোনার পর আমি যখন দেখি যে জানলার বাইরে আমার দাদু দাঁড়িয়ে আছে, তো তখন কিন্তু আমি দাদুকে অনেকবার বলি যে তুমি দাদু বাইরে দাঁড়িয়ে আছো কেন, তুমি ভেতরে এসো। কিন্তু দাদু আমার কোনো কথাই শুনছিল না। তো আমি তো দাদুর সাথে কথা বলছিলাম। মানে আমার মেয়ে কিন্তু এই কথাটা পুরো একদম গড়গড় করে আমাদেরকে বলে। তো এটা শোনার পর তো আমরা রীতিমতো অবাক হয়ে গেছি যে এটাও কি বলছে। তো তখন আমার ওয়াইফ আমার মেয়েকে বলে যে তুমি এসব কি কথা বলছো, দাদু তো মারা গেছেন। কিন্তু ও যেন কোনোভাবেই কথাটা মানতে পারছে না যে দাদু এরকম মারা গেছে কি করে, দাদু তো আমার সাথে কালকে রাত্রিবেলাতেই কথা বললো। আর ওইটুকু মেয়ে ও এটা অতটাও বুঝতো না যে কেউ যদি মারা যায় তাহলে সে আর ফিরে আসতে পারে না, মানে ওর মাথায় তখন এত বুদ্ধিও আসেনি। তো যাই হোক, ও কিন্তু বারবারই বলে যাচ্ছে যে আমি দাদুর সাথে কালকে কথা বলছিলাম। এবার আমরা তখন ভেবেছি যে ও তো এমনিতেই বাচ্চা মানুষ, হয়তো ঘুমের ঘোরে কি দেখতে কি দেখেছে, মানে ওর কথাটাকে আমরা অতটাও কিন্তু গ্রাহ্য করিনি। এবার পরের দিন যখন আমার মেয়ে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে, তো তখন আর ওকে ডক্টরের কাছে নিয়ে যায় না। এবার আমরা এটাই ভাবি যে রাত্রিবেলায় ওরকম হয়তো বাইরের বাতাসটা ওর লেগেছিল, যে কারণে হয়তো ওর জ্বরটা এসেছিল। মানে তখন তো যেহেতু গরমকাল, তো যে কারণে জানলাগুলো কিন্তু আমাদের রাত্রিবেলা ওরকম খোলাই থাকতো। মানে এটা আজকে বলে নয়, এটা আগাগোড়াই। তো যাই হোক, এবার সেদিনটা কিন্তু মোটামুটি আমাদের কেটে যায়। এবার সেদিন রাত্রিবেলায় যখন আবার আমরা ওরকম ঘুমোতে গিয়েছি, তো আবার আমার ছোট মেয়ে ওরকম আমার মায়ের কাছে শুয়েছে এবং আমরা তিনজন কিন্তু আমাদের ঘরে শুয়ে আছি। তো দাদাভাই বলছে আমাদের প্রথম দিকে কোনো মতেই ঘুম আসছিল না। এবার যতই হোক সদ্য সদ্য বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো কাউরিরই সেরকম মন মেজাজ ভালো নেই। তো যে কারণে দাদাভাই বলছে প্রথম দিকে আমার ঘুম আসছিল না, কিন্তু একটু রাত হওয়াতে আমি কিন্তু ঘুমিয়ে যাই। তো আমার ওয়াইফ কিন্তু শুতো, মানে আমাদের ঘরের যে জানলার লাগোয়া যেখানটা করে আমাদের খাটটা ছিল সেই দিক করে আমার ওয়াইফ শুতো, মাঝে আমার মেয়ে এবং তারপর আমি, মানে এই ধারটা করে, মানে দরজার ধার করে আমি শুতাম। তো এবার অনেক রাত, তখন ওই রাত্রে 1টা 1:30টা এরকম হবে। তো এমন সময় আমার ওয়াইফের কাছ থেকে কিন্তু এই পুরো বিষয়টা আমি শুনেছি। তো আমার ওয়াইফ বলছে আমার কিন্তু কোনো মতেই ঘুম আসছিল না, মানে আমি এপাশ ওপাশ করছি, আমার মানে একটু উসখুস করছি বিছানাতে, কিন্তু আমার কোনো মতে যেন ঘুম আসতে চাইছে না। তো এইভাবে বেশ কিছুক্ষণ পর দাদাভাই বলছে আমার ওয়াইফ শুনতে পায়, মানে জানলার অপোজিট দিকে যেদিকটা আর কি আমাদের বাড়ির ব্যাক সাইড, তো ওখানটা তো ওরকম বাঁশঝাড় এবং একটু জংলা টাইপের জায়গা। তো ওখানটা করে আমার ওয়াইফ শুনতে পাচ্ছে, মানে যে শুকনো পাতাগুলো হয় তার ওপর দিয়ে কেউ যদি খসখস করে, মানে একটা যেরকম হাঁটলে যেরকম শব্দ হয়, ওরকম একটা শব্দ আমার ওয়াইফ কিন্তু পাচ্ছে। এবং ওই শব্দটা হচ্ছে কিন্তু আমাদের একদম জানলার গা ঘেঁষিয়ে। এবার তখন তো যেহেতু লকডাউনের সময়, তো তখন আমার ওয়াইফ ভেবেছে তাহলে কি কোনো চোর টোর এলো। এবার আমাদের ঘরেও কিন্তু ঠিক সেম ওই একই প্যাটার্নের জানলা, কিন্তু আমাদের ওই যে নিচের পোর্শনের জানলাটা ওটা কিন্তু বন্ধ করা ছিল এবং উপরের যে জানলা ওটা কিন্তু খোলা। তো আমার ওয়াইফ তখন এতটা পরিমাণে ভয় পায়, কারণ একদম মানে ওই যে আওয়াজটা এতটাই স্পষ্ট, মানে মনে হচ্ছে যেন ওই জানলার পাশ দিয়ে কেউ যেন ক্রমাগত চলাফেরা করছে। আর দাদাভাই বলছে আমরা তখন ঘুমিয়ে আছি, তো ও যে আমাদেরকে ডাকবে সেই সাহসটুকু পর্যন্ত ওর শরীরে তখন আর নেই। মানে ও পুরো একদম রীতিমতো বিছানা একদম কাঠ হয়ে মানে শুয়ে আছে। তো ও ভাবছে যে কি করে আমি এবার জানলাটাকে বন্ধ করব, কারণ বাইরে যেই থাকুক না কেন ও যদি সেই ওই জানলার ওপর থেকে মুখ বাড়িয়ে ঘরের মধ্যে দেখে, মানে একটা অচেনা যে কেউই কিন্তু এই জিনিসটাতে ভয় পেয়ে যাবে। তো আমার ওয়াইফ কিন্তু তখনও পর্যন্ত মানে বিছানায় শুয়ে শুয়ে জিনিসটা ভাবছে। তো এমন করতে করতে ও বলছে যে মানে কয়েক মুহূর্তের মধ্যে একটা দমকা গরম বাতাস মনে হলো যেন ওই জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো, এবং সেই বাতাসটার গন্ধটা এতটাই বিদঘুটে, মানে মনে হচ্ছে যেন কোনো ইঁদুর টিঁদুর পচে গেলে যেরকম একটা পচা দুর্গন্ধ হয়, ঠিক সেম ওরকম একটা গন্ধ যেন গোটা ঘরের মধ্যে পুরো ভরে গেল। এবার সেই মুহূর্তে তখন আমার ওয়াইফ, মানে ওর এতটা পরিমাণে গা গুলিয়ে উঠেছে ওই গন্ধে, ও কিন্তু উঠে বসে কাশতে শুরু করেছে। এবার ও যখন উঠে বসে ওরকম কাশতে শুরু করেছে, দাদাভাই বলছে আমার কিন্তু ওর কাশির শব্দে ঘুমটা ভেঙে যায়। এবং যে মুহূর্তে আমার ঘুমটা ভেঙেছে, তো তখন আমি ওকে বলছি যে কি ব্যাপার, তোমার শরীর খারাপ করছে নাকি, তুমি এত কাশছো? তো তখন আমার ওয়াইফ বলছে যে দেখো না এরকম ঘরের মধ্যে হঠাৎ করে যেন কেমন একটা পচা গন্ধ। তো দাদাভাই বলছে আমিও কিন্তু ওই গন্ধটা পাই। তো এরপর আমার ওয়াইফ তখন বলে যে দাঁড়াও আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ ও আর কি ওই জানলার ধারে ছিল। তো এবার ও যখন উঠে জানলাটাকে বন্ধ করতে গিয়েছে, দাদাভাই বলছে আমার ওয়াইফ যে জিনিসটা দেখে সেটা দেখে কিন্তু ও মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যায়। ও দেখে, মানে ও যখন জানলাটাকে বন্ধ করার জন্য এবার বন্ধ করতে গিয়েছে, এবার চোখটা ন্যাচারালি ওই বাইরের দিকে গিয়েছে, ও দেখেছে মানে ফট করে একটা বিশাল আকৃতির একটা শ্যাডো, সেটা না কালো না সাদা, মানে একটা ধূসর টাইপের একটা শ্যাডো
সেটা যেন জানলার কাছ থেকে একদম ফট করে সরে গেল, এবং ওটা ওই যে বাঁশবাগানের পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা কিন্তু সেই কবরস্থানের দিকে। তো দাদাভাই বলছে আমার ওয়াইফ কিন্তু দেখে সেই শ্যাডোটা কিন্তু একদম বাতাসের গতিতে ওই দিক দিয়ে চলে গেল, মানে ও কিন্তু এই জিনিসটা একদম স্পষ্ট দেখেছে। এবার এটা দেখা মাত্রই ও এতটা পরিমাণে ভয় পায়, ও কিন্তু বিকট জোরে একটা চিৎকার করে ওঠে। এবার দাদাভাই বলছে আমি তো তখন ওর পাশেই বসে আছি, এবার তার মধ্যে ও যখন এত জোরে চিৎকার করে উঠেছে, তো আমি তখন বলছি যে কি হয়েছে, তুমি এরকম করে কেন চিৎকার করলে? তো ও কিন্তু তখন আর কোনো কথাই বলতে পারছে না, মানে ও যে এতটা ভয় পেয়েছে ওর চোখে মুখে কিন্তু সেটা একদম পুরোপুরিভাবে স্পষ্ট। এবার আমি ততক্ষণে বুঝে গিয়েছি যে ও জানলা দিয়ে হয়তো এমন কিছু একটা দেখেছে যেটা দেখে হয়তো ভয় পেয়েছে। তো তখন দাদাভাই বলছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে জানলার কাছে যাই, এবং আমি জানলার কাছে যাওয়ার পর আমি তো তখন কিছু দেখতে পাই না, মানে একদম স্বাভাবিক সব কিছু। তো আমি তখন কিন্তু জানলাটাকে বন্ধ করে দিই, এবং বন্ধ করে তারপর আমার ওয়াইফের কাছে এসে বসে আমি বলি যে কি হয়েছে, তুমি এরকম কেন করছো? তো বেশ কিছুক্ষণ পর ও যখন একটু স্বাভাবিক হয়, তো তখন কিন্তু পুরো বিষয়টা আমাকে বলে, মানে কিছুক্ষণ আগে থেকে যখন ওর রাত্রিবেলায় ঘুম আসছিল না তখন থেকেও যে যে আওয়াজগুলো পাচ্ছিল, তারপর ওই যে গন্ধটা ঘরের মধ্যে আসা, এরপর এই ঘটনাটা, মানে পুরো বিষয়টা কিন্তু আমাকেও বলে। এবং একটা কথাও আমাকে বলে যে দেখো এরকম বাবা তো মারা গেছেন, তো তার নামে তো এরকম কিছু দোয়া দুরূপ পাঠ করা কিছুই তো আমাদের হয়নি, তো তুমি একবার মসজিদে গিয়ে যারা আর কি ইমাম সাহেব রয়েছেন তাদের সঙ্গে একবার এই বিষয়ে কথা বলো, যাতে আমাদের বাড়িতে একটা বাবার যাতে আত্মার শান্তির জন্য এরকম একটা দোয়া দুরূপ পাঠ করার একটা ব্যবস্থা করা যায়। কারণ এরকম ঘটনা যখন বাড়ির মধ্যে ঘটছে, এবং ওই যে গতকাল রাত্রে মানে আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটলো, এই বিষয়টাও কিন্তু তখন আমাদের দুজনার মধ্যে মানে একটা মনে যেন সন্দেহ সৃষ্টি করে, যে এরকম ঘটনা তো আজ অবধি আমার মেয়ের সাথে বা আমাদের কারোর সাথে কোনোদিন ঘটেনি। সেটা ঘটলো হচ্ছে বাবাকে ওরকম কবর দিয়ে আসার পর ওই দিনই রাত্রিবেলায়, তার উপরে আজকে রাত্রিবেলায় আমার ওয়াইফ এরকম একটা জিনিস দেখলো। তো আমাদের মনে কিন্তু একটা তখন অলরেডি খটকা লাগতে শুরু করে দিয়েছে। তো দাদাভাই বলছে আমার ওয়াইফের কথাটা শুনে আমি তখন বলি যে ঠিক আছে তাহলে আমি গিয়ে একদিন এরকম মানে এই বিষয়ে একটা কথা বলে আসবো। তো যাই হোক, এবার এরপর থেকে কি হয়, প্রতিদিন রাত্রিবেলায় কিন্তু আমরা আমাদের ওই ঘরের জানলাগুলো, যেটা আর কি আমাদের ওই ব্যাক সাইডের যে জানলা, বাড়ির ব্যাক সাইডের যে জানলাগুলো, সেগুলো কিন্তু আমরা ওরকম রাত্রিবেলায় বন্ধ করেই শুতাম। সেটা যত গরমই লাগুক না কেন, আমরা কিন্তু ওই জানলাগুলো কখনোই রাত্রিবেলায় খুলতাম না। তো এইভাবে বেশ কিছুদিন কাটার পর আমি একদিন মসজিদে যাই, এবং ওখানে যারা আর কি ইমাম সাহেব ছিলেন, তো তাদের সঙ্গেই পুরো বিষয়ে কথা বলি, যাতে আমাদের বাড়িতে মানে আমার বাবার আত্মার শান্তির জন্য যাতে দোয়া কালাম পাঠ করা হয়। তো সেই রকম একটা দিন ওনারা ঠিক করে দেন, এবং সেই দিনেই কিন্তু ওনারা এসে বাড়িতে ওরকম বাবার নামে মানে আল্লাহর কাছে যেরকম হয় যে দোয়া কালাম পাঠ করা, সেগুলো কিন্তু ওনারা করেন, এবং পুরো কাজটাই কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। তো যাই হোক, এবার এইগুলো যখন হয়ে যায়, তো তারপর কিন্তু বেশ কিছুদিন আমরা বাড়িতে কোনো রকম কোনো কিছু ফিল করিনি, মানে এরকম যে একটা বাড়িতে আমরা সবসময় আতঙ্কে আতঙ্কে থাকতাম, বা আমাদের সবারই যেন মানে মনে হতো যেন একদম পুরো গাটা ভার ভার, মানে এত আমাদের একটা প্রাণোচ্ছল বাড়ি বা একটা যে এত আনন্দ করে আমরা থাকতাম, সেটা যেন আমাদের হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল। তো তারপর যেন একটু মনে হতো যে আমরা একটু স্বাভাবিক হয়েছি, মানে আমাদের বাড়ির ভাইবসটা একটু নর্মাল হয়েছে। তো এই জিনিসটা কিন্তু বেশ কিছুদিন আমরা ফিল করি। তো এরপর একদিন রাত্রিবেলায় দাদাভাই বলছে আমার সাথে একটি মারাত্মক ঘটনা ঘটে। সেটা হলো তখন থেকে বেশ কিছুদিন পর, মানে ওই 15-20 দিন তখন কেটে গেছে। তো এমন সময় ওরকম একদিন রাত্রিবেলায় আমি একটা স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা ঠিক এরকম যে দাদাভাই বলছে আমি একদম পরিষ্কার দেখতে পাই যে আমার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছেন, এবং ওনার চোখ মুখ ঠিক এতটাই ফ্যাকাশে, মানে দেখে মনে হচ্ছে যেন ওনার শরীরে এক ফোঁটা কোনো রক্ত নেই, মানে একদম পুরো বিবর্ণ হয়ে গেছে তার চেহারা। এবং তার গোটা শরীরে মানে পা থেকে কোমর পর্যন্ত দুটো বড় বড় বিষধর একদম মোটা সাইজের সাপ বাবার পা থেকে কোমর পর্যন্ত যেন পেঁচিয়ে আছে, এবং উনি মানে আমার বাবা যেন আমাকে কিছু একটা বলতে চাইছেন। এই স্বপ্নটা কিন্তু দাদাভাই বলছে আমি সেই দিন রাত্রিবেলায় দেখি। এবার এই রকম একটা স্বপ্ন যখন আমি রাত্রিবেলায় দেখেছি, তো ন্যাচারালি আমি তখন এতটা ভয় পাই, আমি কিন্তু ওই ঘুম থেকে একদম পুরো ধরপড় করে বিছানায় উঠে বসি, এবং আমি যে একটা অস্বস্তি ফিল করছিলাম, আমার পাশেই যেহেতু আমার মেয়ে আমার ওয়াইফ শুয়েছিল, তো ন্যাচারালি আমার ওয়াইফের তখন ঘুমটা ভেঙে যায়, এবং ও তখন উঠে আমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তুমি এরকম করে কেন বিছানায় জেগে উঠলে, তোমার কি শরীর টরীর খারাপ করছে? তো দাদাভাই বলছে আমি কিন্তু সেই স্বপ্নের কথাটা আমার ওয়াইফকে বলি না, তার কারণ হচ্ছে তারা এমনিতেই কিছুদিন আগে যে যে ঘটনাগুলো ফেস করেছিল সেই নিয়ে একটা আতঙ্কের মধ্যে তারা থাকতো। এবার বেশ কিছুদিন যাবৎ একটু তারা নর্মাল লাইফে ফিরেছে, তার উপরে যদি আমি এরকম একটা স্বপ্ন দেখেছি এটা যদি আমি তাদেরকে বলি,
তো আবার তাদের মধ্যে ভয়টা জাঁকিয়ে বসতে পারে, তো যে কারণে কিন্তু আমি তাদেরকে এই বিষয়টা বলি না। কিন্তু আমার মনের মধ্যে একটা মানে খটকা লাগতে শুরু করে যে এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম। মানে আমার বাবাকে আমি স্বপ্নে দেখলাম সেটা ঠিক আছে, অন্য বিষয়, কিন্তু আমি মানে যেরকম আর কি দেখলাম যে আমার বাবার পা থেকে কোমর পর্যন্ত দুটো বিষধর সাপ বাবাকে একদম পুরো পেঁচিয়ে রেখেছে, এই স্বপ্নটা দেখার মানে কি? তো যাই হোক, এই জিনিসটা আমার মনের মধ্যেই থাকলো, আমি কাউকে এই জিনিসটা তখন প্রকাশ করতে পারিনি। তো তখন আমার ওয়াইফকে বলি যে না না, আমার কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। তো এই বলে কিন্তু সেদিন রাত্রে আবার আমি শুয়ে পড়ি। এবার আমার তখন কোনো মতেই রাত্রে ঘুম আসছে না, আমি এপাশ ওপাশ করছি, মানে আমি শুধু ভাবছি যে এরকম স্বপ্ন আমি কেন এরকম দেখলাম। তো যাই হোক, এবার ভোরের দিকে কিন্তু আমার চোখটা একটু লেগে যায়। এবার পরের দিন সকালবেলায় উঠে কিন্তু একদম মানে খুব সুন্দরভাবে কিন্তু দিনটা কাটে। মানে ওই যে গত রাত্রে আমি ওরকম একটা স্বপ্ন দেখেছিলাম, এটা কিন্তু আমার মাথা থেকে একদম পুরোপুরিভাবে বেরিয়েই যায়। কারণ ওটা আমি তখন ভেবেছিলাম যে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছি। তো যে কারণে বিষয়টা আমি কিন্তু অতটা গ্রাহ্য করিনি। তো যাই হোক, এবার সেদিন রাত্রিবেলায় যখন আবার আমি ওরকম ঘুমিয়েছি, মানে গতকাল রাত্রে তো ওই যে স্বপ্নটা আমি দেখেছিলাম, আবার দ্বিতীয় দিন রাত্রে যখন আবার আমি ঘুমিয়েছি, সেম স্বপ্ন কিন্তু আমি আবার দেখি। এবং সেদিন আমি এটা দেখি, মানে আমার বাবা আমাকে ওখানে দাঁড়িয়ে একদম স্পষ্ট বলছে যে আমাকে এখান থেকে তুই উদ্ধার কর, আমার কষ্ট হচ্ছে। এবং সেম ওরকমই দৃশ্য আমি দেখি যে ওই বাবার পা থেকে কোমর পর্যন্ত ওই দুটো সাপ বাবাকে একদম পুরো পেঁচিয়ে আছে। তো এইটা যখন আমি আবার দেখেছি দ্বিতীয় দিন, মানে ওরকম স্বপ্নে যখন আমি আবার এরকম একটা দৃশ্য দেখেছি, তো তখন কিন্তু আমি বিকট জোরে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠি। এবার যে মুহূর্তে আমার ঘুমটা ভেঙেছে, তো আমার ওই চিৎকারে কিন্তু আমার ওয়াইফেরও ঘুমটা ভেঙে যায়। এবং ও তখন আমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তুমি এরকম করে চিৎকার করে কেন ঘুম থেকে জেগে উঠলে? তো দাদাভাই বলছে সেদিন কিন্তু আমার ওয়াইফকে আমি সমস্ত ঘটনা বলি যে গতকাল রাত্রে আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম, এবং আজকে কিন্তু আমি এরকম আবার দেখি, এবং আমাকে কিন্তু আমার বাবা বলছে যে তুই আমাকে এখান থেকে উদ্ধার কর, আমার খুব কষ্ট হচ্ছে। তো তখন আমার ওয়াইফ বলে যে এরকম স্বপ্ন দেখা এটা তো খুব একটা মানে কোনো ভালো লক্ষণ নয়, তো তুমি কালকে গিয়ে একবার এই বিষয়ে ইমাম সাহেবের সাথে কথা বলো। তো যাই হোক, এবার সেদিন রাত্রিটা তো কোনো মতে আমার এবং আমার ওয়াইফের এক প্রকার জেগেই কেটে যায়। এবং পরের দিন সকালবেলাতেই কিন্তু আমি মসজিদে যাই এবং এই পুরো বিষয়টা কিন্তু আমি ইমাম সাহেবকে বলি। তো উনি যখন শোনেন পুরো বিষয়টা, উনি বলেন যে দেখো, তুমি এরকম স্বপ্ন যখন দেখেছো, তো আমাদের মনে হয় যে কবর খুঁড়ে একবার দেখা উচিত যে আদৌ ওনার ডেড বডির মধ্যে এরকম কোনো সাপ রয়েছে কিনা। কারণ তোমাকে এসে যখন তোমার বাবা এরকম চেহারা নিয়ে যখন দেখা দিচ্ছেন, তার মানে কিন্তু নিশ্চয়ই এর পেছনে কোনো একটা ব্যাপার রয়েছে। তো দাদাভাই বলছে এরপর যেটা করা হয়, গ্রামের সমস্ত লোকজনকে নিয়ে, মানে তখন কিন্তু ওখানে রীতিমতো একদম পুরো ভিড় হয়ে গেছে গ্রামের লোকে। তো মানে সবাই মিলে এবং ইমাম সাহেবরা প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিলেন। তো সবার সামনেই কিন্তু সেই কবরটি খোঁড়া হয়। এবং যে মুহূর্তে কবরটি খোঁড়া হয়েছে, এবার ততদিনে তো প্রায় 1.5-2 মাস মতো কেটে গেছে। তো রীতিমতো কিন্তু তখন মানে কবরটা খোঁড়ার সাথে সাথেই প্রচণ্ড একদম দুর্গন্ধ, মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং যখন ওই কবরটা খুঁড়ে দেখা হচ্ছে যে আদৌ এরকম কিছু জিনিস আছে কিনা, দাদাভাই বলছে ভাই বিশ্বাস করবে না, আমরা সবাই মানে গোটা গ্রামের লোক আমরা সাক্ষী, আমরা দেখছি যে ওই যে লাশটা, মানে ওই যে বাবার ডেড বডির একদম পা থেকে কোমর পর্যন্তই কিন্তু ওরকম দুটো বিষধর সাপ একদম পুরো পেঁচিয়ে ওখানে বসে আছে, এবং দুটো সাপই কিন্তু জীবন্ত। মানে এটা একদম অদ্ভুত বিষয় যে ওই কবরের মধ্যেখানে ওই দুটো সাপ কি করে এলো, এটা কিন্তু তখন সবার মনের মধ্যে একটা তখন প্রশ্ন কাজ করছে। তো যাই হোক, এবার এই দৃশ্য দেখার জন্য তখন আমাদের গ্রামের লোক তো ছেড়েই দাও, মানে আশেপাশের গ্রাম থেকেও তখন লোক একদম রীতিমতো ভেঙে পড়ছে। মানে এরকম ঘটনাও যে ঘটতে পারে সেটা তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তো যাই হোক, এবার তখন তো মানে অনেক চেষ্টা করে সেই দুটো সাপকে ওই কবর থেকে বের করা হয়, এবং আবার নতুন করে সেই কবর দেওয়া হয়। এবং তারপর ওখানে দাঁড়িয়েই যারা আর কি ইমাম সাহেব ছিলেন, তারা তখন ওখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম দোয়া কালাম পাঠ করেন, যাতে বাবার কোনো যদি গুনাহ হয়ে থাকে তাহলে সেটা যাতে আল্লাহ মাফ করে দেন। তো সেই জন্য ওখানেই অনেক রকম দোয়া দুরূদ পাঠ করা হয়। তো এরপর আমরা প্রত্যেকে বাড়ি ফিরে আসি, এবং তারপর ইমাম সাহেবরা আমাদেরকে বলেছিলেন যে আমাদের সাধ্যমতো আমরা যেন গরিব দুঃখী যারা রয়েছে তাদেরকে যেন আমরা কিছু খাইয়ে দিই। তো এরপর একদিন মানে আমরা ফিক্সড করি, এবং সেই দিন কিন্তু যারা আর কি দুস্থ গরিব মানুষ তাদেরকে আমরা কিন্তু খাওয়াই।
তো দাদাভাই বলছে এরপর আর কোনোদিন আমাদের বাড়িতে কোনো কিচ্ছু ঘটনা ঘটেনি, এবং আমি যে ওরকম পরপর দুদিন ওরকম যে স্বপ্ন দেখেছিলাম আমার বাবাকে, তারপর কোনোদিন কিন্তু উনি আমাদের স্বপ্নে আসেননি। মানে দাদাভাই বলছে এই ঘটনাটা যে কেন ঘটলো, মানে ওরকম একটা শক্তপোক্ত কবরের মধ্যেখানে ওরকম দুটো জীবন্ত সাপ কি করে থাকতে পারে, এটা কিন্তু আজ পর্যন্ত রহস্য। এবং উনি যে সত্যিই ওখানে কষ্টে ছিলেন সেটা যে আমাদেরকে বারবার ওনার উপস্থিতির মাধ্যমে যে জানান দিতে চাইছিলেন, সেটা আমরা বুঝতে পারছিলাম না, এবং আমরা ওটা ভয়ই পাচ্ছিলাম। এবং যখন উনি আমার স্বপ্নে এসে কিছু ইঙ্গিতের মাধ্যমে উনি জানাতে চাইছিলেন যে উনি কষ্টে আছেন, তো তারপর যখন কবরটা খুলে দেখা যায় যে হ্যাঁ সত্যি এরকমই কিছু ঘটনা ঘটেছে, তো তখন দাদা বলছে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারি যে উনি হয়তো এই কারণেই তার উপস্থিতি আমাদেরকে বারবার বোঝাচ্ছিলেন। তো যাই হোক, এখন আমরা সকলে ভালো আছি, এবং এই যে বাস্তব ঘটনাটি এটা আমাদের পরিবারে ঘটে গিয়েছিল আমার বাবা মারা যাওয়ার পর। তো সেই জন্য তোমার সাথে আজকে এই ঘটনাটি আমি শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দাদাভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং সত্যি কথা বলতে একদমই অন্যরকম একটি ঘটনা কিন্তু আমরা আজকে প্রত্যেকে শুনলাম। মানে এরকম কবরের লাশের মধ্যে যে এরকমভাবে দুটো সাপ পেঁচিয়ে বসেছিল, এবং তার যে আত্মা বা তার যে স্পিরিট, সে যে বারবার জানান দিচ্ছিল যে আমি এরকম মানে একটা অসুবিধার মধ্যে রয়েছি বা একটা বিপদের মধ্যে রয়েছি, আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। মানে সত্যি কত না অদ্ভুত ঘটনা আমাদের এই পৃথিবীর মধ্যে ঘটে যায়, যেগুলোর ব্যাখ্যা হয়তো আমাদের কারোর কাছেই নেই। মানে সত্যি একটা অসাধারণ ঘটনা আজকে আমরা সকলেই শুনলাম। তো পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শুনে ভীষণই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও। এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ, সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো, দাদাভাইয়ের বাবা মারা যাওয়ার পর সেই রাত্রে তার মায়ের ঘরে তার কোন মেয়েকে তিনি থাকতে পাঠিয়েছিলেন? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন চক্রবর্তীজ ইটিং শো, জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমী মুখার্জি, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, বহুলার অন্ডাল থেকে অজিত বাউরি, মুম্বাই থেকে রুকসানা, আগরতলা থেকে ড্যানি, করণ রয় এবং ডানকুনি থেকে জবা চক্রবর্তী। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম, কাটোয়া থেকে দিশা বালা, বাপি দাস, কুন্তল রক্ষিত এবং রাজশ্রী চক্রবর্তী। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। Thank you.